ভারতের দাদাগিরি জনগণ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে তিনি আরও বলেন, যখন ইচ্ছা পানি বন্ধ, সীমান্তে মানুষ হত্যা, চাল পেঁয়াজ বন্ধ করে দেয়া এসব আর চলবে না। এ সময় জামায়াতে ইসলামীকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ভালো হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পদ্মাসহ বাংলাদেশ ভারত অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে 2 সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে চলছে নানা কর্মসূচি। এর ধারাবাহিকতায় শনিবার আয়োজন করা হয় গণসমাবেশের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেলে গণসমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি দেখতে চায় না। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। এ সময় ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালো হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখার কথা বলেন তিনি। পানির হিস্যা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের জন্য ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করে। গণসমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন মির্জা ফখরুল। পাশাপাশি প্রার্থীদের জন্য ভোট চান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপের দ্বিতীয় দিন রোববার। এদিন মোট 12টি দলের সাথে মত বিনিময় করবে নির্বাচন কমিশন। রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সাথে সংলাপ হবে। বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে মত বিনিময় করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই মত বিনিময় সভার আয়োজন করছে ইসি। গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে 12টি দলের সাথে 2 পর্বে মত বিনিময় করা হয়। গণভোটের ফল বাধ্যতামূলক করার ঘোষণা যারা মানতে পারছেন না, তারা জনরায় উপেক্ষা করছেন বলে মন্তব্য এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের। শনিবার এক সেমিনারে তিনি আরও বলেন, সরকারকে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দ্রুত দূর করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আক্তার হোসেন। শনিবার রাজধানীর ফার্মগেটে জাতীয় নাগরিক পার্টির কৃষক শাখার এই সেমিনার। এনসিপি নেত্রী সামান্তা শারমিন মনে করেন, রাজনীতিতে এমন পরিবর্তন আনতে হবে যাতে সংসদে যেতে পারবেন কৃষকরাও। রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। কৃষি পণ্যের ন্যায্য দাম আর সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি করছে বড় 2 দল, এমন অভিযোগ আক্তার হোসেনের। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম, অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না, সেটাকে তারা গৌণ করে ফেলছেন। গণভোটের জনরায় উপেক্ষা করা রাজনৈতিক দলকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব। যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। রাজনৈতিক দলের অনৈক্য অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বাধা বলেও মনে করেন এনসিপি নেতারা।
সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি বিএনপির। তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে অনিশ্চিত হয়ে পড়তে পারে উচ্চকক্ষে পিআর। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলের নতুন করে ভাবার সুযোগ থাকবে। তাই বিষয়টি নির্ভর করছে বিজয়ী দলের সদিচ্ছার উপর। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনা শেষে ১৭ অক্টোবর স্বাক্ষর হয় জুলাই জাতীয় সনদ। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোটের দিনক্ষণ সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গ্যাজেট প্রকাশ করা হয়। এতে বলা হয় সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। গণভোটের ৪টি বিষয়ে একটিতে বলা হয় আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ গঠিত হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। এতে আপত্তি আছে বিএনপির। শুধু উচ্চকক্ষ গঠিত হবে, ১০০ সদস্য নিয়ে গঠিত হবে, কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে। যারা ভিন্নমত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি নির্বাচনী ইশতেহারে, দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে উচ্চকক্ষে পিআর অনিশ্চিত হয়ে পড়বে। না যদি জয়যুক্ত হয় তাহলে তো সেটা আমাদের জুলাই অভ্যুত্থান, আমাদের অভ্যুত্থানকারী রাজনৈতিক দল, জনগণ, জুলাই সনদ, গণভোট, এটা তো একটা বড় একটা রাজনৈতিক বিপর্যয়। বিএনপি আগামী পার্লামেন্টে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের তো আগেই তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে তারা পিআরে যেতেও পারেন, নাও যেতে পারেন। বিশ্লেষকরা মনে করেন এখন যেভাবে গণভোটের আয়োজন সেখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা নেই। তবে 1/3 আসনে জয়ী দলের কাছে নতুন করে ভাববার সুযোগ থাকবে। এখন যেই শর্ত দিয়ে ইলেকশনের আয়োজন করা হয়েছে এতে কিন্তু নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নাই। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বলার জন্য যে কোনো একটা দলকে কমপক্ষে 50% +1 এই ফর্মুলায় জিততে হবে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের সামাজিক চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে জয়ী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদিচ্ছার উপর, বলছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ 6 দফা দাবিতে মহাসম্মেলন করে আন্তর্জাতিক খতমে নবুয়াত। অংশগ্রহণ করেন সর্বস্তরের উলামা ইকরাম ও ইসলামী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। দাবির প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আগতরা। আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন পাকিস্তান সহ বিভিন্ন দেশের ইসলামী বক্তারা। একাত্মতা প্রকাশ করে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষার দাবি জানান তারা। সমাবেশে বক্তারা বলেন সরকার পদক্ষেপ না নিলে পরবর্তী আন্দোলন হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সরকার উদ্যমের কাছে দাবি থাকবে। দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। মহাসমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে
গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সরকার দাবি আদায় না হলে আগামী বছর কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রায় ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগেই লটারির মাধ্যমে প্রশাসন আবারও ঢেলে সাজানো হবে। নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ প্রস্তুতি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। শনিবার রাত 10:15টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে সন্দেহভাজন এক দুর্বৃত্ত পালিয়ে যায়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNBর কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। একদম প্ল্যাটফর্মের একেবারে যে দক্ষিণ প্রান্ত নোমেজ ল্যান্ড টাইপের যে জায়গাটা, ওই জায়গাটায় ওখানে আন্ডার কনস্ট্রাকশন থাকা একটা পোর্শন আছে। ওইখানে টিনের যে ফাঁকটা আছে, আমরা ধারণা করছি ওই দিক থেকে একটা ককটেল নোমেজ ল্যান্ডে দিয়ে তারপরে মানে পালায় গেছে বাইরে থেকে। এটা ইনসাইডের কোনো ঘটনা না, আউটসাইডের একটা ঘটনা। বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। বেশ কিছু বাস ভাঙচুর করা হয়েছে বলে দাবি মালিক ও শ্রমিকের। এ ঘটনার জন্য শিক্ষার্থী ও শ্রমিকরা পরস্পরকে দায়ী করেছেন। 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বিএম কলেজের এক ছাত্র বরিশালের হিজলা উপজেলা থেকে বাসে করে শহরের নথুল্লাবাদ যাচ্ছিলেন। এ সময় হাফ ভাড়া দিতে চাইলে বাসের সুপারভাইজারের সঙ্গে তর্ক ও হাতাহাতি হয়। সন্ধ্যায় এ খবর পেয়ে বাস টার্মিনালে অন্য শিক্ষার্থীরা জড়ো হলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু বাস ভাঙচুর করা ও আগুন দেয়া হয় একটিতে। পরে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের অভিযোগ, বিএম কলেজের ওই ছাত্রকে মারধর করার খবর পেয়ে তারা বাস টার্মিনালে গেলে তাদের উপর হামলা চালান পরিবহন শ্রমিকেরা। শিক্ষার্থীদেরকে দেখলে তারা অতর্পত তাদের উপর হামলা চালায়, তাদের সাথে রক চটিয়ে তারা বিভিন্ন রকম তারা কথা বলে, মেয়েদের সাথে তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে। রক্ষা করতে আসছি এবং আমার ভাইদেরকে বাঁচাতে আসছি, তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে আহত করে। জেলা বাস মালিক গ্রুপের সভাপতির দাবি, বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন তারা, কিন্তু হঠাৎ অনেক শিক্ষার্থী একত্র হওয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটে। তারা ওই লিটন শ্রমিক ইউনিয়নের একে সহ গাড়ি সহ ক্যাম্পাসে নিয়ে যাবে, এইটা নিয়ে শ্রমিকের মধ্যে হয়েছে গেছে গিয়া শ্রমিক ছাত্র গেছে গিয়া কৃষি গেছে গিয়ে। পরে চিন্তা করলাম তো কোনো নেতৃবৃন্দ বিএম কলেজের থাকলে আমরা সবসময় তো আমরা বসবো, কিন্তু এর মধ্যে হাজার হাজার ছাত্র ঢুকে 2 ঘন্টা গাড়ি ভাঙছে। এদিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে সন্ধ্যা 7টা থেকে 2 ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টুডেন্ট ভাড়া দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল, এটা থেকে সূত্রপাত। তখন অল্প লোকজনরা শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্রদের পক্ষ থেকে তারা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের দিকে যাচ্ছিল, কিন্তু যে কোনো কারণে আবার একটা উত্তেজনকর কথার পরিপ্রেক্ষিতে আবার এই অ্যামিকেবল সেটেলমেন্ট আর হতে পারেনি। তখন আস্তে আস্তে বেড়ে যায়। নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এখনও থমথমে অবস্থা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আইন উপদেষ্টার আশ্বাসে আজ সারা দেশে কলম বিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার ঘটনায় কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে অ্যাসোসিয়েশন। এর আগে শুক্রবার এক বিবৃতিতে দেশের সব আদালত, বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত সহ 2 দফা দাবিতে রোববার কলম বিরতির ঘোষণা দেয় বিচারকদের সংগঠন।
এতে রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলা ও গ্রেপ্তারকৃত আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করার দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আজও থমথমে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, গতকালকের ঘটনায় তো ৯টার পরে যান চলাচল স্বাভাবিক দেখা গিয়েছিল, সেনাবাহিনী এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। আজকে কেন থমথমে পরিস্থিতি? পরবর্তীতে এই ঘটনার কি তথ্য জানা গেছে? জি, আসলে গতকাল যে ঘটনাটি ঘটেছিল হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের, এই ঘটনার পরে কিন্তু আসলে যান চলাচল স্বাভাবিক হলেও যারা এই বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং যেটি বলা হচ্ছে আসলে হয়েছে এবং গাড়ি চালানোর মতো কিন্তু পরিস্থিতি এখন নেই বলেই কিন্তু আসলে তারা এই যান চলাচল বন্ধ রেখেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে প্রত্যেকটি কাউন্টারই কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে এবং সামনে যে গ্লাসগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি ফ্যান ভাঙচুর করা হয়েছে। তারা বলছে যে আসলে এখানে বসার মতো যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে নেই, যার ফলে কিন্তু তারা আজকে বাধ্য হয়েই এই যে বিভিন্ন রুটে যে যানবাহন এবং পরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে। এবং আমরা এখানকার যারা মালিক সমিতির যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আসলে এখন পর্যন্ত সঠিক হিসাবটি তারা দিতে পারেনি যে আসলে কতগুলো বাস ভাঙচুর করা হয়েছে এবং এই হিসাবটি তারা করে কিন্তু আসলে তারা জানাবেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে বাইরে যে বাসগুলো রয়েছে তার পাশাপাশি ভিতরে যে বাসগুলো রাখা হয় সেখানেও কিন্তু আসলে বাস ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে কাউন্টারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। তারা যেটি বলছেন যে আসলে শ্রমিকদের সাথে যে ঘটনাটি ঘটেছে তারপরেই কিন্তু আসলে রাতের যে ঘটনা সেই ঘটনার পর থেকে শ্রমিক এবং যারা মালিক পক্ষ রয়েছেন তারাই যে এই পরিস্থিতিতে আসলে বাস চালানো উপযোগী না বলেই কিন্তু আসলে তারা এখন বন্ধ রেখেছেন। এবং বিষয়টি হচ্ছে যে আসলে গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের লোকজন যখন স্বাভাবিক যান চলাচল শুরু হলেও রাতের বেলা কিন্তু আসলে অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল এবং যে রুটগুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল এবং পরিবহনত ঢাকা বরিশাল রুটে যে অন্যান্য যে যানবাহনগুলো ছিল সেগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। আমরা সকালে এখানে এসে দেখেছি আসলে বিভিন্ন এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে যে থাকেন সেখানে কিন্তু আসলে তারা অপেক্ষমান রয়েছেন এবং তারা এখানে এসেছেন এবং এখানে অপেক্ষা করছেন। আসলে যে পরিস্থিতি তারা এখানে দেখছেন তাতে আসলে তারা বলছেন যে এই ভোগান্তি আসলে তাদেরকে ভুগতে হবে এবং অনেকে কিন্তু ভোলা মেহেন্দিগঞ্জ থেকেও এসেছেন এবং তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন আসলে কিভাবে তারা যাবেন সেই বিষয়টি তারা বুঝে উঠতে পারছেন না। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশালের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে আসামির গণমাধ্যমে কথা বলার ঘটনায় রাজশাহীর পুলিশ কমিশনারকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন পুলিশ হেফাজতে থেকে গণমাধ্যমে কথা বলা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার নগরীর ডাবতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বিচারক আব্দুর রহমানের ছেলে। গুরুতর আহত হামলাকারীকে নেওয়া হয় হাসপাতালে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিচারকের স্ত্রীকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেয় গণমাধ্যম কর্মীদের কাছে। বিষয়টি আদালতের নজরে আসলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। পুলিশ বলছে দায়িত্ব অবহেলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে 4 জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আসামির বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দায়িত্ব অবহেলার জন্য 4 জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 5 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। আমরা তার মাধ্যমে আসলে জানতে পারবো যে প্রকৃত ঘটনাটা কি ঘটেছে। আইনজীবীরা বলছেন পুলিশি হেফাজতে থাকা আসামি কখনোই গণমাধ্যমে কথা বলতে পারে না। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ কাস্টডি থেকে একটা আসামির যেটার একটা সেন্সিটিভ বিষয় ছিল, এটা ওনার স্টেটমেন্ট নেওয়াটা এটা সম্পূর্ণভাবে বেআইনি হয়েছে। এটা পুলিশের দায়িত্ব ছিল পুলিশ এই বিষয়টাকে টেকেল দেয়া। যেহেতু একটা হত্যা মামলা,
তো এটা আসলে দুঃখজনক এবং বেআইনি হয়েছে। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন মিডিয়া হাউসগুলো এখন ভিউ বাণিজ্যে মেতে উঠেছে। এমন অনেক ধরনের নিউজ প্রকাশ হয় যেগুলো মোটেও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রকাশ করার কথা না, কিন্তু ভিউ বাণিজ্যের জন্য স্রেফ ব্যবসা হিসেবে দেখা হচ্ছে। যত বেশি ভিউ তত বেশি ইনকাম হবে সেখান থেকে। এটি সাংবাদিকতার মানকে দিন দিন অবনতি ঘটাচ্ছে। হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 8:30টার দিকে সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জহিরের সাথে স্থানীয় ছাত্রদল কর্মী ছোট কাউসারের বিরোধ ছিল। অভিযোগ আছে জহির মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত। আধিপত্য বিস্তার নিয়ে তাদের বিরোধের জেরেই জহিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিহত যিনি জহির রয়েছেন তার পরিবারের কেউ কি এই ঘটনায় মামলা করেছে কিনা, পুলিশ তদন্তের বিষয়ে কি জানিয়েছে? আসলে কিন্তু এখন পর্যন্ত যে বিএনপির যে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম জহির এই হত্যাকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পাশাপাশি এখন পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি এবং যে মামলা যে প্রস্তুতি সেটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। অর্থাৎ যে ময়না তদন্ত শেষে মূলত মামলা করার যে বিষয়টি সেটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমি আপনাকে যদি একটু বলে রাখি, গতকাল রাত 8:30টার দিকে চন্দ্রগঞ্জের যে পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় সেখানে কিন্তু চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহির সেই যে মোস্তফা দোকান এলাকায় সেখানে অবস্থান করছিল। এই সময় কয়েকজন মুখোশধারী লোক এসে তাকে কুপিয়ে এবং যে এলোপাতাড়ি যে গুলি করে তাকে হত্যা করে এখান থেকে পালিয়ে যায়। এরপরে কিন্তু আসলে কিন্তু তার লাশ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যে পুলিশ সুপার আক্তার হোসেন এবং যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর সদর আসনের সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে ঘটনাস্থলে গিয়ে তারা জড়িতদের দৃষ্টান্তমূলক সাক্ষী দাবি করেছেন। পাশাপাশি যেন প্রকৃত যে আসামি এই ঘটনার সাথে যে জড়িত যেন তাদেরকে চিহ্নিত করা হয় এবং তাদেরকে আইনের আওতা আনা হয় এমনকি দাবি করেছে। তবে আমি একটু বলে রাখি যে সেখানে যে ছাত্রদল কর্মী যে ছোট কাউসার এবং যে জহিরের সাথে কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সেখানকার এলাকাবাসী বা স্থানীয় এলাকাবাসী পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে এই যে ছোট কালচারের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা রয়েছে এবং কয়েকটি মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং জহিরের বিরুদ্ধে মাদক আইনে প্রায় 11টি মামলা রয়েছে এমনকি আমরা সেখান থেকে পুলিশের তথ্য অনুযায়ী জানতে পারছি। তো সবকিছু মিলে যে আধিপত্য বা যে অন্তঃকন্দল বা এই যে মাদকে নিয়ে মূলত হয়তো এই ধরনের যে ঘটনা ঘটছে এই হত্যাকাণ্ড ঘটেছে। তো দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা না ঘটে বা সহিংসতা না ঘটে সে ধরনের যে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় এলাকাবাসী। পাশাপাশি পুলিশ তৎপরতা বাড়িয়েছেন এবং যারা জড়িত যারা রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার আশা করছে। তবে যে ময়না তদন্ত শেষে কিন্তু যে মামলার যে বিষয়টি সেটি মামলা করা হবে পরিবারের পক্ষ থেকে এমনটি জানিয়েছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। অনৈতিক সম্পর্কের জেরে খুন হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরেজুল ও শামীমা মিলে হত্যার পর 26 টুকরো করে 2টি ড্রামে ভরে ফেলে রাখে হাইকোর্টের সামনে। গ্রেপ্তারের পরে সব তথ্য জানিয়েছে ডিবি। অন্যদিকে র‍্যাব বলছে আশরাফুল হককে ফাঁদে ফেলে 10 লাখ টাকা আদায় করতে চেয়েছিল বন্ধু জরেজুল ও শামীমা। অনৈতিক সম্পর্কে জড়ায় জরেজুল আর শামীমা। স্ত্রী জেনে যাওয়ায় আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয় জরেজুলকে ফেরানোর। তবে ঘটে উল্টো ঘটনা, আশরাফুল নিজেই জড়িয়ে পড়েন একই সম্পর্কে। 3 জন মিলে শনির আখড়ায় এক রুমের বাসা ভাড়া নিতে গেলে বাধে বিপত্তি। এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করা হয় আশরাফুলকে।
হত্যার পর মরদেহ ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে ফেলে দেওয়া হয় হাইকোর্টের সামনে। ডিবির হাতে গ্রেপ্তারের পর এসব তথ্য দেয় জোরেজুল। তারা কিভাবে লাশটা ডিসপোজ অফ করবে এটার ওই পাচ্ছিল না। তারা এক পর্যায়ে বলেছিল যে ওই আপনার জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যেরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরা ডিসপোজ অফ করবো। আসলে তাদের কথার মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা হয়ে গেছে। তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাশটা ডিসপোজ অফ করা দরকার। সেই জন্য কিন্তু লাশটা নিয়ে আসছে, টুকরা করছে, ড্রামের নিচে রাখছে পলিথিন পরে, তারপর চাল দিছে। এদিকে শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে মালয়েশিয়া প্রবাসী জরেজুলকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার পর এমন হত্যাকাণ্ড। নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে উল্লেখ্য যে শামীমার দেওয়া তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল। শামীমা এখানে ৩ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ এই ১০ লক্ষ টাকা ৭ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। ২ সন্তানের জননী শামীমার স্বামী সৌদি প্রবাসী, অন্যদিকে জোরেজুল ও আশরাফুলও ছিলেন বিবাহিত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রধান সমুদ্র বন্দরে টার্মিনাল ও স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নয়াবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বড়পুল এলাকায় গিয়ে শেষ হয়। বন্দরের কোনো মাটি বিদেশিদের হাতে দেওয়ার অপচেষ্টা নস্যাৎ করে দেয়া হবে বলে স্লোগান দেয়া হয়। পাশাপাশি অযৌক্তিক ট্যারিফ বাতিল এবং এসব কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্লোগান দেয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বিএনপি ক্ষমতায় গেলে দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্প কলকারখানায় আরও গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। শনিবার দুপুরে উপজেলার রামপাল আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় মোংলা বন্দরকে আরও সমৃদ্ধ করে ইকোনমিক জোন করার কথা জানান তিনি। এছাড়া ইপিজেডের কলকারখানা বৃদ্ধিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম। এই মংলা বন্দরকে আধুনিকায়ন করে সমৃদ্ধ করে কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সক্ষমতা বাড়িয়ে এই মংলা বন্দরকে আমরা আরও গতিশীল করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার একটা সুযোগ রয়েছে। রাজধানীতে শতাধিক খাস পুকুর থাকলেও অধিকাংশেরই অস্তিত্ব নেই। এমন ৪৪টি জলাশয় সংস্কারের কাজ শুরু করেছে সরকার। এগুলো পুনঃখনন করে মাছ চাষের উপযোগী এবং সীমানা নির্ধারণ করে ওয়াকাওয়ে তৈরি করা হবে। গতকাল সকালে কেরানীগঞ্জে পরিবেশ বন ও পানি উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই কর্মসূচির উদ্বোধনে বলেন, টেকসই পরিবেশ নিশ্চিতে জলাশয় সংরক্ষণের বিকল্প নেই। দেখে বোঝার উপায় নেই যে একসময় এটি ছিল পুকুর। কেরানীগঞ্জের আটি দাড়িপাড়া এলাকার পুকুরটি এখন আবর্জনা স্তূপ। পলিথিন ব্যাগ, বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলায় পরিণত হয়েছে ভাগাড়ে। জেলা প্রশাসকের তালিকায় এটি খাস পুকুর। সরকারি খতিয়ান অনুযায়ী ঢাকায় এমন ১১৩টি খাস পুকুর রয়েছে। এর মধ্যে ৪৪টি প্রথম পর্যায়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাস জলাশয় সংস্কার কাজের উদ্বোধনে বক্তারা বলেন, রাজধানীর পুকুর জলাশয় সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ করে পুনঃখনন ও পাড় বাঁধাই করবে সরকার। হাঁটা চলার জন্য ওয়াকওয়ে এবং বৃক্ষরোপণের পরিকল্পনা জেলা প্রশাসনের। বিভিন্ন শিল্প কারখানার যে বর্জ্য অবাধে খালের মধ্যে ফেলে দিচ্ছে, আমরা কিন্তু কেউ এটার প্রতিবাদও করি। আমার মনে হয় আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদেরকে কথা বলতে হবে। ইজারা দিতে পেরেছি 15টি এবং ইজারা বহির্ভূত পুকুরই আমাদের বেশি। কেন দিতে পারছি না? কারণ এই পুকুরগুলোতে পানি থাকে না, কচুরিপানায় ভরা, কোনো পুকুরের চেহারা দেখে চেনাও যায় না, তো এখানে মৎস্য চাষ তো দূরের কথা। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে না, মৎস্য চাষ করা যায় না, এই পুকুরগুলোকে প্রথম পর্যায়ে এরকম ৪৪টা পুকুর আমরা সিলেক্ট করেছি। পরিবেশ, বন ও পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, খাস জলাশয়গুলো উচ্চ মূল্যে ইজারা দেওয়া হয়। এতে মাছ চাষ করতে পারে না প্রকৃত মৎস্যজীবীরা। প্রকৃত মৎস্যজীবীরা কি ইজারা মূল্য দিয়ে খাল এগুলো ইজারা নিতে পারে? সেটা তো একটু চিন্তা করে দেখার ব্যাপার আছে। এবং এই জন্যই কিন্তু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা, প্রকৃত মৎস্যজীবীরাই যেন এই খালগুলো পায়, সেটাই আসলে আমাদের দেখবার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ঢাকা জেলার বাইরেও উপজেলা পর্যায়ে আরও ১৩৭টি খাল আছে। দ্রুত এসব জলাশয় দখলদারদের কাছ থেকে উদ্ধার করে খনন ও সংস্কারের তাগিদ পরিবেশবিদদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত সপ্তাহে মালয়েশিয়া উপকূলের কাছে আন্দামান সাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু হয়। ডুবে যাওয়া নৌকার ভাঙা অংশ ধরে বেঁচে ছিলেন এক রোহিঙ্গা যুবক। সমুদ্রে ৩ দিন ধরে ভাসছিলেন ১৮ বছর বয়সী ইমান শরীফ। প্রবল ঢেউ তাকে নিয়ে যায় মালয়েশিয়ার একটি দ্বীপের কাছে। উদ্ধারকারীদের দেখতে পেয়ে নতুন করে প্রাণ ফিরে পান তিনি। পরে গণমাধ্যমকে জানান ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। শনিবার একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ৫ জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৩১ জনের মৃত্যু হল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এই রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৯২ জন। নতুন রোগীদের মধ্যে ৩৬% নারী এবং ৬৪% পুরুষ। এ নিয়ে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৩,৮৫৮ জন। এদিকে গত একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮৩ জন, আর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০,২৪৩ জন। এক বছর আগেই ২০০ শয্যা বিশিষ্ট খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে, কিন্তু এখনও চালু হয়নি। নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বুঝে নিচ্ছে না সিভিল সার্জনের কার্যালয়। অপরদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রকল্পের আওতায় হাসপাতাল ব্যবহারের জন্য সব কাজ সম্পন্ন হয়েছে, তবে বাজেট না থাকায় বাকি কাজ হচ্ছে না। খুলনায় ২০০ শয্যার বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১৭ সালে। প্রথম ধাপে ব্যয় ধরা হয় ১১৪ কোটি টাকা। ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ হলেও নির্মাণ কাজ শেষ হয় পরের বছর জুনে। এরপর ১ বছর পেরিয়ে গেলেও এখনও সেই ভবন হস্তান্তর হয়নি। সিভিল সার্জনের কার্যালয় বলছে, সীমানা প্রাচীর, প্রধান গেট এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হাসপাতালের ভবন বুঝে নিতে পারছেন না তারা। সীমানা প্রাচীর, মেইন গেট নির্মাণ এবং সিকিউরিটির ব্যবস্থা হবে, তখন আমরা ভবনটি বুঝে নিতে পারবো এবং এর পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে এখানে লোকবল নিয়োগ দিবে। লজিস্টিক সাপোর্টগুলো দিলেই আমরা শিশু হাসপাতাল পূর্ণদমে কাজ করার প্রক্রিয়া করব বলে আমরা আশা করি। এদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রকল্পের আওতায় সব কাজ শেষ। ভবন হস্তান্তরের জন্য দেয়া হয়েছে একাধিক চিঠিও। বাউন্ডারি ওয়াল এবং গেট নির্মাণ করার জন্য 5th OP-তে প্রস্তাবনা ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 5th OP-র প্রকল্পটা আপাতত বন্ধ রেখেছেন। পরবর্তীতে এই বাকি অংশটুকু বাউন্ডারি ওয়াল এবং গেটটা অন্য প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকলেও কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। হাসপাতালটির প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পরও চালু না হওয়া দুঃখজনক বলছেন নগরবাসী। সব জটিলতা কাটিয়ে সেখানে দ্রুত চিকিৎসা শুরুর দাবি তাদের। এটার যে প্রকৃত সেবা, সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এটা আমরা সন্দিহান যে আদৌ এই ভবনটি কাজে লাগবে কিনা বা এই শিশু হাসপাতালটি আসলে কার্যক্রম চালু হবে কিনা। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু হোক। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে খুলনা বিভাগের উপকূলীয় 10 জেলা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের শিশুরা উন্নত চিকিৎসা পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 1 বছর ধরে অন্ধকারে ফরিদপুরের সদরপুরের নারিকেল বাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের মানুষ। একদিকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ, অন্যদিকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দুর্গম চরের বাসিন্দাদের মোবাইল চার্জ দিতেও পাড়ি দিতে হয় পদ্মা। সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়ন যেন পদ্মা নদীর মাঝে বিচ্ছিন্ন ভূখণ্ড। স্বাধীনতার 50 বছর পর 2021 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথমবারের মতো সেখানে পৌঁছায় বিদ্যুৎ। অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনে যুক্ত হয় টিভি, ফ্রিজ, ফ্যান, মোটর সহ আধুনিক সরঞ্জাম। পদ্মার তলদেশ দিয়ে কেবলের মাধ্যমে দুর্গম চরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।
তবে কেবল কাটা পড়ায় 1 বছর ধরে আবারও অন্ধকারে সেখানকার মানুষ। এই বিশাল সমস্যা মানে ওখানে চোরালাকে একবার পাইছিলাম, ওখানে আমরা ফ্রিজ কিনছি, ওই টিভি কিনছি, ওখানে আমাকেও সমস্যা। পড়ালেখার দিক দিয়ে বেকার ঘটে, আগে ফ্যানের বাতাস খেতে পারতো বা ওরকম সুযোগ সুবিধা ছিল সব কিছুই, এখন মানে ওটা থেকে বঞ্চিত আমরা। এটা 1 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমাদের বিদ্যুৎটা তারা দিতেছে না। তারা আমাদের আমরা তাদের কাছে গেলে বা ফোন করলে তারা আমাদের একই কথা বলে কিছুদিনের মধ্যে আমাদের বিদ্যুৎ আসবে, কিন্তু এখনো আমাদের সমাধান হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বারবার জানিয়েও সমাধান মেলেনি, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ পর্যন্ত অনেকবার যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি, পল্লী বিদ্যুতের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে পত্র মারফত জানিয়েছি। তারা বারবারই বলেছে যে এখানে তারা বিদ্যুতের ব্যবস্থা করবে। পদ্মায় উত্তাল ঢেউ ও পানি বেশি থাকলে কাজ করা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে শীত মৌসুমে ত্রুটি মেরামতের আশ্বাস পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের। সমস্ত উত্তাল ঢেউয়ের জন্য এটা ঠিক যাচ্ছে না, আর ওদিকে নেভিগেশন রুট বিভিন্ন ট্রলার করে আর তার যায়। এখন অপেক্ষা আছে কখন এটা পানিটা শুকাবে, ঢেউ কমবে, তখন ঠিকাদারকে এই শীতের মৌসুমে আবার কাজটা শুরু ধরা হবে। নারকেলবাড়িয়ার নটি ও চর নাসিরপুর ইউনিয়নে 2টি সহ মোট 11টি ওয়ার্ডে 15,000 মানুষের বসবাস। এর মধ্যে 2,000 পরিবার পেয়েছে বিদ্যুৎ সংযোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 5 বছর ধরে বিকল চাঁদপুরের চর বাগাদি সেচ প্রকল্প। জোড়াতালি ও মেরামত করে 6টি পাম্পের 3টি দিয়ে চলছে সেচ কার্যক্রম। সেচ পাম্প বিকল হওয়ায় উৎপাদন ব্যাহতের শঙ্কায় চাষিরা। আগামী জানুয়ারির মধ্যে সেচ পাম্পগুলো সচল করার দাবি চাষিদের। চাঁদপুরে 1200 কিউসেক ক্ষমতা সম্পন্ন চর বাগাদি পাম্প হাউস। চাঁদপুর লক্ষ্মীপুরের 6 উপজেলার 32,000 হেক্টর ফসলি জমির পানির চাহিদার একমাত্র ভরসা এই পাম্প। এখানে 6টি পাম্পের মধ্যে 2টি বিকল, একটির মেরামত চলছে আর 3টি মাঝে মাঝে সচল থাকে। পাম্পগুলার বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আমরা সেচ এবং নিষ্কাশন কাজটা পরিপূর্ণভাবে করতে পারি না। তো কৃষকরা ঠিকমতো পানি পায় না, এই কারণে তারা বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসে। এগুলি সমস্যা স্যার, যেমন এই বিয়ারিং যায়, শেফটের কাজ আছে, বিয়ারিং কাজ আছে, প্রিমিয়াম হয়, অনেক বেশ পুরানো জিনিস, এগুলো এখন জোড়াতালি দিয়ে চালানো হয়। বেয়ারিং জায়গা, সিল জায়গা, তারপরে প্যানেল বোর্ডের বিভিন্ন সমস্যা, মোটরের সমস্যা, আমরা ঠিক মতন পানি দিতে চালাইতে পারি না। এখন আমাদের নতুন পাম্পের দরকার। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত উৎপাদিত ফসলের অন্যতম হচ্ছে ধান ও আলু। সেচ পাম্প বিকল হওয়ায় উৎপাদন ব্যাহতের শঙ্কায় চাষিরা। পানি যদি পাম্পে ঠিক মতো না দেয়, রিচার্জ বন্ধ থাকে, পাম্প কিছু নষ্ট থাকে, কিছু ঠিক করে, কিছু দিয়ে কাজ করায়। ধান এই চাষিরা যে আরো নতুন একটা পাম্প হোক, আমরা এটাই চাই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাম্প পুনঃস্থাপন সহ আনুষঙ্গিক কাজের প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। অন্যদিকে দ্রুত পাম্পগুলোর সংস্কারে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। আমরা একটা প্রকল্প এগুলো চেঞ্জ করার জন্য প্ল্যানিং কমিশন প্রেরণ করেছি। প্রকল্পের মোট প্রাকৃত ব্যয় 236 কোটি টাকা। প্রকল্প অনুমোদন হলে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো এবং সেচ প্রকল্পের সেচ ও নিষ্কাশন কার্যক্রম অনেকাংশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। আমরা চিঠি দিয়েছি যে ওই প্রকল্পটা পাশ হওয়ার আগে যেন তাদের নিজস্ব অর্থায়নে বা রাজস্বের খাত থেকে যেন এই পাম্পগুলোকে যেন একটি সংস্কার করা হয় এবং যে পাম্পগুলার সামান্য সংস্কার করলে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের পানি উত্তোলনের হার বৃদ্ধি পাবে, সেই রকম যেন একটা তারা উদ্যোগ গ্রহণ করে। আর 1978 সালে 60 কিলোমিটারের বেড়িবাঁধের জন্য নির্মিত হয় চর বাগাদি সেচ প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। ধন্যবাদ সবাইকে।